আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। রান্নার ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। কি রান্না করব? তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি, ভালোভাবে একটু লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এখন আদা রসুনের পেস্টটা দিব। আজকে গিলা কলিজা রান্না করব শুক্রবার দিন। অনেকে বলবে শুক্রবারেও গিলা কলিজা খায়, আসলে মুরগি ফ্রিজে শেষ হয়ে গেছে, তো 15 দিনের জন্য তো একসাথে বাজার করে আমার জামাই। তো সেই বাজার হচ্ছে শেষ হলে তারপরে আবার আনে। তো গিলা কলিজা ছিল, সেই জন্য সেগুলো রান্না করতেছি। আর কয়েকদিন আগে তো আমি মাছ আনলাম, দেখলেন। আবার বাসায় আপনাদের ভাইয়াও মাছ কিনছিল। তো টুকটাক করে যা আছে তাই খাচ্ছি। এখন আর মুরগি আনা হয়নি, আবার বাজারে গেলে মুরগি আনবো। তো আমি বললাম যে যা আছে তাই রান্না করি, মুরগি আনার দরকার নাই। সব সময় তো মুরগি খাওয়া হয়। আসলে কি, বিরিয়ানি রান্না করছিলাম, মুরগিটা একটু বেশি পরিমাণে লাগে বিরিয়ানি রান্না করলে, সেই জন্য মুরগি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা গরিব মানুষ, যা আছে রিজিকে আল্লাহ যা রাখছে তাই খাই, তাই রান্না করি। তো কি করব বলেন, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা, তারা যতটুকু ইনকাম স্বামীর ততটুকু দিয়েই কিন্তু সংসার চালাতে হয়। তো আমার হাজব্যান্ডের যেমন ইনকাম সেভাবেই সংসার চালাই। তো একটু আমাদের একটু সময়টা একটু খারাপ যাচ্ছে, সেজন্য একটু এইভাবেই আর কি এখন চালিয়ে নিতেছি, একটু সমস্যায় আছি। তো আল্লাহ হয়তো সব সময় তো সমস্যা রাখবে না, সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তাআলা। সবার জন্যই এক, তো আল্লাহ তাআলা সবাই সমস্যাই সমাধান করে দেয়। আমি জানি আল্লাহ আমার সমস্যাটাও সমাধান করে দিবে, তখন হয়তো আর আমার এতটুকু কষ্ট থাকবে না। তো যাই হোক, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও একটু একটু করে আজকে অনেক দূর আগালাম। প্রায় 1000 হয় নাই, 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন সব সময়, আর আমার জন্য দোয়া করবেন। আমি যাতে, মনে একটা আশা নিয়ে ইউটিউবে আসছি, যে আমার মনে একটা আশা আছে, আমি যদি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারি, জানি না আল্লাহ আমার আশা পূরণ করবে নাকি আমি বেঁচে থাকা অবস্থায়। তো আমার ইচ্ছা আছে, আমি গরিব মানুষকে সাহায্য করব, আমি গরিবের পাশে দাঁড়াবো, আমার অনেক ইচ্ছা। তো সেই জন্য জানি না আল্লাহ কি আমার আশাটা পূরণ করবে নাকি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আমার পাশে থাকবেন। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম, আর কারি কুকারে হচ্ছে গিলা কলিজাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে মশলার যে হাঁড়িটা একটু কষালাম, সেই হাঁড়িটা একটু ভালোভাবে খলাইয়া তারপরে পানিটা আর কি ধুয়ে দিয়ে দিলাম। যাই হোক, দিয়া তারপরে হচ্ছে এখন কষাবো। আর এইটার ভিতরে কিন্তু পানি না দিলে কষানো যায় না, মাঝখান দিয়ে কিন্তু তলাটা উঁচা, জানেন, পুইরা যায়। আর এইটা হচ্ছে একটু বড় হাঁড়ি, সেজন্য সমস্যা হয়। তো যাই হোক, যেহেতু কিনা নিয়ে আসছি, এখন এটার ভিতরে টুকটাক করে রান্না করি। আর কালকে দেখলাম টিভির হেডলাইনে লেখা উঠছিল, আর খবরেও শুনলাম গ্যাসের দামটা নাকি বাড়ায় দিছে। কে কে শুনছেন জানি না, আমি তো দেখলাম। তো গ্যাসের দাম সরকারে নাকি 1700 করে দিছে। তো 1700 হইলে তো আবার গ্যাস হাহাকার লাগিয়া যাব, গ্যাস পামো না, এরকম একটা অবস্থা হয়ে যাব। বলেন কি করব? মাঝখান দিয়ে এরকম হয়েছে 2200, 2300, 2500 এরকম হয়েছে গ্যাসের দাম। আমাদের এখানে গ্যাস পাওয়াই যায়নি। এক সপ্তাহ ঘুরা তারপরে 2200 টাকা দিয়ে আপনাদের ভাই একটা গ্যাস আনছিল। তো আমি হচ্ছে লাকড়িতে রান্না করলে সিঁড়ি বাইয়া উঠতে নামতে আমার একটু কষ্ট হয়ে যায়, সিঁড়ি বাইতে পারি না, পা ব্যথা করে। তো সেই জন্য কয়েকদিন রান্না করছিলাম, তারপরে গ্যাস পাই না, কী করবো বলেন, খেতে হবে। তারপরে এই কারি কুকারটা কিনে আনছিলাম, এটার ভিতরে রান্না তো সব কিছু করা যায় না, মাছ ভাজতে পারি না, তেল সাইডে চলে যায়। তারপরে এই যে রান্না করতে গেলে মশলাটা কষানো যায় না, পেঁয়াজগুলো ভাজা হয় না, কাঁচা কাঁচা লাগে। তো সব কিছু তো আর মাইখা জুইখা রান্না করা যায় না, মাছ তো ভাজা ছাড়া খেতে পারি না। অনেকে হয়তো কষানো মাছ খায়, আমরা খাইতে পারি না, কী করুম। তো সেই জন্য কষ্ট করে লাকড়িতে কয়েকদিন রান্না করছিলাম। তো লাকড়িতে রান্না করার পরে আপনাদের ভাইয়া কষ্ট করে গ্যাস সিরিয়াল দিয়ে রাখছিল, তারপরে আনছিল। তো যাই হোক, তারপরে আমার গ্যাসটা শেষ হইলো, আবার একটা গ্যাস আনলাম। এখন আবার নাকি গ্যাসের দাম বাড়ায় দিছে। আর এই হাঁড়িটার ভিতর সব কিছু তো রান্না করা যায় না। ভাত রান্না করি, আর একটু ওই যে ঝোলের তরকারিগুলো রান্না করা যায়, তাও মশলাটা হচ্ছে গ্যাসে কষিয়ে তারপরে এইখানে ডাইলা দিতে হয়, কী করবো। তো যতটুকু পারি চেষ্টা করি, আপনাদের ভাইয়া তারপরেও বলে এটার ভিতরে একটু রান্না করার চেষ্টা করেও গ্যাসটা একটু বাঁচায়ও, কারণ উনি তো ইনকাম করে, ওনার কষ্ট হয়, উনি বোঝে, সেই জন্য আমাদেরকে একটু বলে। স্বাভাবিক, পুরুষ মানুষ সংসারে খাটে, সেই জন্য পুরুষ মানুষের একটু গায়ে লাগে বেশি, সেই জন্য একটু বইলা যায় আর কি। তো যাই হোক, এই যে কষানো হয়ে গেছে। এখন আর যদি ঝোল শুকাইতে, মানে আরও একটু কষাইতে যাই, ঝোলটা বেশি শুকাইতে যাই, তাইলে হচ্ছে মাঝখান দিয়ে পুড়া যাইব, আর তরকারিটা কিন্তু তখন তিতা লাগবো, পুড়া গেলে পোড়া পোড়া গন্ধ আইব। তো
তো সেই জন্য ঝোল দিয়ে দিলাম, আর কষানোর দরকার নেই। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর গিলা কলিজাটাও সেদ্ধ হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে কিন্তু তরকারি কালার চেঞ্জ হয়ে যায়, দেখলেও বোঝা যায়। তো আমি বুঝতে পারছি যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। আর পোলাও রান্না করব, সেই জন্য একটু ঝোলটা দিলাম বেশি। পোলাও দিয়ে খাইলে কিন্তু আপনাদের ভাইয়া ঝোল চাইবো, ছেলেও ঝোল চাইবো। এখন ঝোল ছাড়া ওনারা খেতে পারে না। আমার একার জন্য তো আর সমস্যা নেই বলেন, সংসারে পুরুষ মানুষের জন্যই কিন্তু সব কিছু, আমরা মহিলা মানুষ সব কিছু দিয়ে খেতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু স্বামী যেটা পছন্দ করে সেটাই কিন্তু দিতে হয়, স্বাভাবিক। তো যাই হোক, এদিকে পোলাও রান্না করবো। আমি চালটা নিয়ে নিচ্ছি, আর সালাদ আগেই কেটে কুটে ধুয়ে রাইখা দিছিলাম। তো এই যে পোলাওর চালটা, আর এখানে গাজর কুচি দিমু পোলাওতে। আর এই যে তরকারিটাও হয়ে গেছে, এটার ভিতরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভালোভাবে বলক আসে সুন্দর করে। তো আমি হচ্ছে তরকারিটা হয়ে গেছিলো, আমি চুলাটা অফ করে অনেকক্ষণ রাইখা দিছি। তারপরে আমার একটা ফোন আসছিল, কথা বইলা তারপরে আবার চুলাটাকে অন করলাম কইরা, তারপরে আসছি। এখন বলক আসছে, এখন জিরার ফাঁকিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা, এই যে গিলা কলিজা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখুন। আর এটা কিন্তু গরম হইলে প্রায় আধা ঘন্টার মতো হিট থাকে। আর এই যে ঝোল দেখছেন না, এই ঝোলটাও কিন্তু অনেকটা শুকায় যাবে আমি এটার উপর রাইখা দিলে, তো ঝোল আরও কইমা যাইব। তো সেই জন্য একটু ঝোল থাকতেই আমি হচ্ছে চুলাটা অফ করলাম। তো এটা এখানে বসানো থাক। আর এইদিকে হচ্ছে আমি যে মোবাইলটা যে চালু করব, পোলাও যে বসাইতেছি, আমার এইদিকে খেয়ালই ছিল না। ক্যামেরাটা কিন্তু এখানে রাখছি, মানে মোবাইলটা রাখছি, কিন্তু ক্যামেরা চালু দিব সেটা খেয়াল ছিল না। তো এইখানে হচ্ছে পোলাও বসানোর জন্য আমি গরিবের পোলাও, মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যেভাবে রান্না করে পোলাও ঘি ছাড়া, তো আমরা ওইভাবেই রান্না করলাম। সয়াবিন তেল দিলাম, সয়াবিন তেলের ভিতরে দিয়ে দিছিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে তারপরে চালটা দিছি। আর চালটাকে 4-5 মিনিটের মতো একটু ভাইজা নিব, নিয়ে তারপরে পানি দিব। তো এই কাঠের খুন্তিটা নিয়ে নিয়েছিলাম লাড়া দেওয়ার জন্য, খেয়াল ছিল না এটার আবার মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা ছিল। এটা হচ্ছে শাক লাড়া দেওয়ার জন্য পারফেক্ট এই খুন্তিটা। তো এখন নিয়ে নিছি, লাড়তেছি, কী করবো, যে দেখেন মাঝখান দিয়ে ফাঁকা, এটা দিয়ে হচ্ছে সাইডে যে চালগুলা খুন্তি দিয়ে সুন্দর করে সাইডে চলে আসে না, এটা আসে না আর কি, এইরকম অবস্থা। তো এই যে দিয়ে দিলাম, এখন এটা দিয়ে লাড়তেছি, কিছুক্ষণ পরে এটা চেঞ্জ করব। তো কয়েক মিনিট ভাজার পরে আমার চালটা একটা ঝরঝরা হইব, ঝরঝরা হইলে কিন্তু দুধ দিয়ে দিব। তো এইভাবে কিন্তু পোলাওর চাল একটু ভাইজা নিয়ে রান্না করলে পোলাওটা কিন্তু বেশি ঝরঝরা হয়, আর খাইতেও ভালো লাগে। আর এই যে দুধ দিলাম, এটা কিন্তু গুঁড়া দুধ না, গরুর দুধ, একদম খাঁটি অরিজিনাল গরুর দুধ। আপনাদের ভাইয়া আমার জন্য রাখে, আমি প্রতিদিন হচ্ছে হাফ কেজি কিংবা অনেক সময় 1 পোয়ার মতো আর কি বোতল করে রাখছি, সেগুলো বের করে নেই। তো আজকে হাফ কেজির মতো বাইর করছিলাম। তো সেখান থেকে যে 4 কাপের 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে পোলাওতে দিয়ে দিলাম। আর এই দুধটা কি মজা জানেন, কি বলবো, অনেক ভালো লাগে খাইতে। পানি মিলাইলে বোঝা যায় যে দুধ পাইনসা, কিন্তু পানি ছাড়া দুধটা কিন্তু খাইলে বোঝা যায় যে দুধটা কতটা ঘন। তো এই দুধটা হচ্ছে পানি ছাড়া একদম সুন্দর আমি জাল দিই, আর খেতেও অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে একটা দুধ। যে দুধ, গরুর দুধটা কিন্তু যেটা খাঁটি, সেই দুধটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, আর ওই দুধটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, ওইখান থেকে দুধ নিয়ে দিয়ে দিলাম। আর একটু গোলাপ জল দিব, চালটা অনেক পুরনো, অল্প একটু। আর আমি এমনিও পোলাও রান্না করলে আমার অভ্যাস, গোলাপ জল না দিলে মনে হয় কি যে ভালো লাগে না, ঘ্রাণ আসে না। তো মুখা দিয়ে হচ্ছে 3 মুখার মতো দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে, একটু ফ্লেভারের জন্য দিয়ে। তারপরে এখন লবণ দিয়ে দিব। আর পানিটা কিন্তু আমি মাইপাই রাখছিলাম, যতটুকু চাল তার ডাবল পানি নিতে হয়। তো আমি হচ্ছে ডাবল নেই না, একটু কম নেই, তাহলে পোলাওটা বেশি ঝরঝরা হয়। আপনারা যতটুকু চাল নেবেন, একটা মগ দিয়ে চালগুলোকে মাপবেন, মেপে তার ডাবল পানি নেবেন। ডাবল পানির থেকে আধা মগ পানি কম নেবেন, কারণ পুরোপুরি পানি দিলে অনেক সময় হচ্ছে ওই চালটা নতুন থাকে, চালের একদম বাদ ঝাউ হয়ে যায়। তো সেই জন্য আমি করি কি, সবসময় হাফ মগ পানি হচ্ছে হাঁড়িতে রাইখা দিই, কম দেই, আর পানিটাকে গরম করে নিই। তো পরে যখন দেখি চালটা যদি পুরনো হয়, একটু লাগে, তখন কিন্তু গরম পানিটা দিয়ে দিলে সমস্যা হয় না। তো সেই জন্য আমি সবসময় হাফ পানি হাতে রাইখা দিই, মানে হাফ মগ পানি হাতে রাইখা দিই, আধা মগের মতো পরে দিই। তো আজকে আর লাগে নাই, পানি যতটুকু দিছি তাতেই হয়ে গেছে। আর এই যে পানিটা একদম শুকিয়ে নিছে, এখন ভিতরে অল্প অল্প ভেজা ভেজা আছে। আর এখন ভালোভাবে লাড়া দিয়ে চালগুলোকে মাঝখানে আইনা দিব, খুন্তি দিয়া আইনা, তারপরে চুলাটা একদম ডিম করে দিব।
তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, সাথেই থাকবেন। তো আজকে রান্না বান্না এখানেই শেষ করে দিব। সবাই কিন্তু ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাই। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিব। তো এইভাবে সবসময় কিন্তু দুধ দেওয়া হয়, সয়াবিন তেল দিয়ে কে কে পোলাও রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আমি তো রান্না করে খাই, আজকে ঘরেই দুধটা ছিল দেখা দিলাম। আর এই গরুর দুধটা দিলে তো খাইতে মজা লাগে, সেজন্য দিয়ে দিলাম। তো যাই হোক, আমি এখানে হচ্ছে এখন চালগুলা সাইডে এনে সুন্দর করে দিয়ে দিলাম, আর চুলাটাকে একদম ডিম করে কমিয়ে দিব। তো কিছুক্ষণ পরে আবার চলে আসছি, এই 10 মিনিট পরে চলে আসলাম। এখন কিন্তু পোলাওটা একদম ঝরঝরা, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এই যে লাড়া দিয়ে তারপরে হচ্ছে ডাইকা দিমু, আর পরবর্তীতে কিন্তু আর লাড়া দিতে হবে না, এই লাড়াতেই কিন্তু আমার পোলাও হয়ে গেছে। এখন চুলা আমি